আমজাদ হায়দার বললেন তারা 11টার মধ্যেই চলে আসবে। তারা যেতে চাইলে তালা দিয়ে চলে যাক। সম্মতি পেতেই রূপকথা মলিন মুখ চকচকে হলো। ন্যালির মুখের উত্তরের প্রত্যাশা না করে দৌড়ে চলে গেল নিজ কক্ষে তৈরি হবার জন্য। এরপর একটা লুজ ডেনিম প্যান্টের সাথে হাঁটু সমান লং শার্ট পরে নিল। তার সাথে মিলিয়ে পড়ল সেই জুতো জোড়া। আজই প্রথম কেন জানি এই জুতো পরতে ইচ্ছে হলো তার। পনিটেল স্টাইলে চুল বেঁধে, চোখে অল্প কাজল আর নুড লিপস্টিক দিয়ে, চোখে মুখে অল্প প্রেসড পাউডার দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। অধিক গরমে একটা পাতলা টপস আর স্কার্ট প্লাজো গায়ে চাপিয়ে ওড়না নিয়ে হেলে দুলে বেরিয়ে এলো ন্যালি। এরপর বলে উঠল, ঠিকানা বলো। রূপকথা একটা কাগজ এগিয়ে বলে উঠল। বাসা থেকে বেরিয়ে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো তার। মিনিট 15 গড়াতেই উবারের ড্রাইভার এলো। ন্যালি আর রূপকথা চেপে বসতেই উবার চলতে লাগলো তার গন্তব্যে। খিদের যন্ত্রণায় ঘুম হলো না সারফরাজের। সকালের একটু পরপরই ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময় বুলিয়ে এপাশ ওপাশ ফিরল। হঠাৎ গায়ে কেমন সুরসুরি লাগায় কোমরের নিচে হাত বুলালো। মুহূর্তেই চক্ষু চড়ক গাছ হলো। এ কি, লুঙ্গি কোথায়? নিজের ইজ্জতের এমন চটচটে চাটনি দেখে মাথা ঘুরে উঠল সারফরাজের। দ্রুত হাতে লুঙ্গি ঠিক করতে করতে বলে উঠল, শালার কপাল যদি খুলতো এমন লুঙ্গির মতো তাহলে বেশ হতো। লুঙ্গি ঠিক করে পুনরায় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবেচিন্তে ডায়াল করলো অভিরূপের নাম্বার। কিন্তু ফোন ঢুকলো না, নম্বর বন্ধ। আলতো হাতে ফোন ছুঁড়ে মেরে বাঁকা হাসলো সারফরাজ। এরপর বলে উঠল, পৃথিবীর বড় গিরগিটি আমি, আমার সেদিক কুটিল মানুষ আর একটাও নেই রে। হঠাৎ দরজায় নখ দিতেই বিছানা ছেড়েও লুঙ্গি ধরে নেমে এলো সারফরাজ। টেনে টুনে একবার লুঙ্গি পরক করে দরজা খুলতেই বৃদ্ধ কামালকে নজরে পড়ল। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে কামাল বলে উঠলেন, আমার মেয়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে, এসো গরম করে খাবে। সারফরাজের মাথা নাড়িয়ে নিজ ঘরে ফিরে এলো। এরপর কাবার থেকে দুটো বান্ডেল হাতে নিয়ে সুবহান গঙের স্টাইলে লুঙ্গির পার উঁচু করে ধরে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিচেই কামালের ছেলে নজরুলকে দেখা গেল। সারফরাজকে দেখে নজরুল প্রশস্ত হেসে বলে উঠল। নজরুলের কথায় সারফরাজ অল্প হাসল। এরপর সেই বান্ডেল দুটো নজরুলের হাতে গুজে বলে উঠল, বাড়ি যা যা সমস্যা আছে তা ঠিক করাও, আর নিজের মুদি দোকানটায় মাল তোলো নজরুল ভাই। কামাল চাচা বলেছে তোমার দিন ভালো যাচ্ছে না। তুমি আমার ভাই কাম বন্ধু বেশি, তোমার সাথে কত সময় কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না। তুমি ভালো নেই শুনে আমার মন ব্যথিত হয়েছে। নজরুল এতগুলো টাকা দেখে হা হয়ে গেল বিস্ময়। এরপর অবাক চোখে বলল। সারফরাজ মাথা নাড়িয়ে বলল, তার চাইতেও বড় কিছু নজরুল ভাই। কথাটি বলেই ফ্রেশ হতে চলে গেল সারফরাজ। ফিরল মিনিট 10 পরে। নজরুল এখনও সে স্থানে ঠায় দাঁড়িয়ে আছে। কম করে হলেও দুটো বান্ডিলে 4 লাখ টাকা আছে। এত টাকা একসাথে নজরুলের কাছে দুঃস্বপ্ন। আজকের যুগে এভাবে কেউ কাউকে এত টাকা দেয় নাকি? নজরুল দৌড়ে গিয়ে নিজের বাবার সামনে 2 হাতে বান্ডেল মেলে ধরে বলল। বৃদ্ধ কামাল তপ্ত শ্বাস ছেড়ে বলল, সরি, বাবা মায়ের হাত আরো বড় ছিল নজরুল। এই বাড়ি নুন খেয়ে আজ তোরা এত বড়। সারফরাজ ফিরতেই নজরুল আর কামাল বেতি ব্যস্ত হলো খাবার সার্ভ করতে। গরুর মাংসের সাথে তেলতেলে পরোটা। ছোটবেলায় খাবার বেশ পছন্দের ছিল সারফরাজের। মায়া চেষ্টা করত প্রায় সময় এটা সারফরাজকে নাস্তা হিসেবে দিতে। এইটুকুন বয়সে দুটো পরোটা খেতে পারত সারফরাজ। মায়া হারিয়ে যাবার পর আর কোনোদিন এমন পরোটা পেটে পড়েনি। পরোটা দেখে চোখে জল জমল সারফরাজের। সে ধরে আসা গলায় শুধালো, আমার মায়ের চাইতে ভালো গোশত আর কেউ রাখতে পারে চাচা? বৃদ্ধ যেন নির্বাক হলো এহেন কঠিন প্রশ্নে। তরিত মাথা নাড়িয়ে বলল, না। খাওয়া দাওয়ার পূর্ব চুকিয়ে সারফরাজ বলল, বেশ কয়েকদিন থাকবো, রাতে গরমে ঘুম হয়নি, সবকিছু ঠিক করে দিও নজরুল ভাই। ঝুটা প্লেট সরাতে সরাতে নজরুল বলল। রাস্তার জ্যাম ঠেলে রোদ মারিয়ে 11:30টার দিকে এসে কাঙ্ক্ষিত গন্তব্যে থামল রূপকথাদের উবার। বিল মিটিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির গেটের সামনে দাঁড়ালো ন্যালি আর রূপকথা। ড্রাইভার চলে যেতেই পুরো বাড়ি পরখ করে ন্যালি বলে উঠল, এসব বড় লোকদের বাড়িতে খারুস টাইপের কেয়ারটেকার থাকে বুঝলি। জনমানবহীন এই বাড়িতে কি অপমানটাই না করতে বোধহয় নিয়ে এলে আমাকে। বলেই টিস্যু দিয়ে মুখ মুছল ন্যালি।
এরপর কপাল কুঁচকে ভঙ্গুর গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সব জায়গায় তোর আবোল তাবোল কথা, ভেতরে চল তো। কেউ কিছু বললে বলবো আমি সারফরাজের বন্ধু, তখন দেখবি তার কিছু বলতে সাহস পাবে না। দুজনে পা বাড়িয়ে আশেপাশে তাকিয়ে সম্মুখে এগুতেই আঙ্গিনায় থাকা লিচু গাছের পাকা লিচুগুলো নজর করলো দুজনের। ন্যালি চোখ পিটপিট করে বলে উঠল, এই লোভনীয় লিচু খেতে না পারলে আমার পেট গুড়গুড় করবে। রূপকথা সায় দিল ন্যালির কথায়। এরপর বলল, গাছ তো উঁচু, কিভাবে পারবো? তুই গাছে ওঠ, তোর পরনে প্যান্ট আছে, সালোয়ার কামিজ পরে গাছে উঠলে বিশ্রী লাগবে। অল্প বয়সী রূপকথা তাল মিলিয়ে গাছে ওঠার উদ্যোগ নিল, কিন্তু পিচ্ছিল গাছে বারবার পা পিছলে যায়। এতে দুজনেই হেসে কুটি কুটি হলো। সেই কাজে এসেছে সেটা ভুলে লিচুতে ফোকাস দিল। এদিকে খাবার শেষ করে কেবলই ফ্যানের বাতাসে একটু চোখ বুজেছে সারফরাজ, কিন্তু হঠাৎ মেয়েলি হাসির শব্দে তার তন্দ্রাভাব কেটে গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাসির উৎস সন্ধান করল। জানাল দিয়ে অদূরে লিচু গাছে দুটো মেয়ের হৈহুল্লোড় দেখে জানালা দিয়ে ধমকে উঠল সারফরাজ। এই লিচু গাছে কে রে? ইতিমধ্যে রূপকথা গাছের ডালে কেবলই উঠে বসেছে। আকস্মিক ভারী গলার প্রশ্নে ভয়ে তার হাত পা কেঁপে উঠল, কিন্তু ন্যালি রূপকথার গাছে ওঠার দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। বিরক্ত হয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে লুঙ্গি উঁচু করে বেঁধে নেমে গেল সারফরাজ। লম্বা পায়ে হাঁটতে হাঁটতে রূপকথা আর ন্যালির উদ্দেশ্যে বলে উঠল, কিসের এত হাসাহাসি? বচ্চাত মেয়ে মানুষ কোথাকার! আবার যদি হাসির শব্দ শুনেছি তবে ঠোঁট কেটে নেব তারা। এমনি এমনি তো আর মেয়ে মানুষ দেখতে পারি না, কিছু হলেই হি 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 হি। এবার ভীত হলো ন্যালি, সাথে রূপকথাও। লুঙ্গি উঠিয়ে লাঠি সমেত সারফরাজকে তেড়ে আসতে দেখে ন্যালি চিৎকার করে বলে উঠল, ওই দেখ, লাঠি নিয়ে কেয়ারটেকার আসছে, তাড়াতাড়ি নাম, পালাতে হবে। ন্যালির চিৎকারে ভয়ে কাঁপতে কাঁপতে নাজেহাল অবস্থা হলো রূপকথার। সারফরাজ যখন গাছের নিচে এসে দাঁড়ালো, ঠিক তখনই মটমট করে ভেঙে গেল লিচুর ডাল। ফসকে গাছ থেকে পড়ে গেল রূপকথা। লাঠি ফেলে সারফরাজ ধরে ফেলার আগেই ন্যালি চিৎকার করল। রূপকথা, ন্যালির মুখে রূপকথার সম্বোধনের চিৎকারে কেঁপে উঠল সারফরাজ। শক্ত সামর্থ্য পা দুটো কেমন দুর্বল শক্তিহীন হয়ে উঠল। হৃৎপিণ্ডে কেউ বুঝে খামচে ধরে চূড়ান্ত ব্যথা দিল। থাবার ন্যায় পুরুষালী হাত দুটো তীর তীর করে কেঁপে উঠল। কানের ভ্রম ভেবে ধীরে ধীরে রূপকথার মুখপানে নজর বুলালো সারফরাজ। মেয়েটি ইতিমধ্যে ভয়ে চোখ বুঝে রয়েছে। জ্ঞান হারিয়েছে কিনা তা এখনো ঠাহর করা যাচ্ছে না। এখনো বুদ্ধিহীন মানুষের ন্যায় রূপকথাকে পাজা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। এদিকে ন্যালি ভয়ার্ত কণ্ঠে রূপকথার গাল চাপড়ে ডেকে যাচ্ছে, এই রূপকথা, রূপ, এই চোখ খোল। কিন্তু সারা শব্দ নেই রূপকথার। এসব সারফরাজের উপর তেতে উঠল নেলি। ভয়ার্ত গলা ছেড়ে ঝাঁঝালো গলায় বলল, দুটো লিচু না হয় খেয়েছি, কি এমন কোটি টাকা লস হলো আপনার? আপনি জানেন আমরা কে? আমরা সারফরাজের বন্ধু। ওকে বলে আজই আপনার চাকরি ছুটিয়ে নেব। দাঁড়ান, বদমাইশ খবিস লোক একটা। এক দমে কথাগুলো বলে শ্বাস নিল নেলি। এরপর এরপর এবার আবার কথা বলার জন্য দম ধরল, কিন্তু সারফরাজ তাকে থামিয়ে বলে উঠল। এই মেয়ে আপনার কি হয়? নেলি চোখ উল্টে ফট করে জবাব দিল, আমার বোন হয়। ওর বাপ পুলিশের কমিশনার। এবার যদি জায়গা মতো নালিশ পড়ে না, সরি, একবার যদি জায়গা মতো নালিশ পড়ে না, একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। তখন এভাবে লুঙ্গি উঠিয়ে লাঠি নিয়ে তেড়ে আসতে আর সাহস করবেন না। নেলির বলা প্রত্যেকটি কথা সারফরাজ কেমন অবাক থেকে অবাগতর হচ্ছে। তার কাছে মনে হচ্ছে এসব স্বপ্ন। তন্দ্রা ভাব ছুটে গেলেই হয়তো এই স্বপ্নের সমাপ্তি ঘটবে। এত সময় ধরে রূপকথার সারা শব্দ না পেয়ে নেলি এবার একটু মিয়ে যাওয়া গলায় বলল, ওর অজ্ঞান হবার বাতি গেছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। ভেতরে নিয়ে চলুন, ওর রেস্টের প্রয়োজন। যেই সারফরাজ ভয়ানক চোখের ইশারায় বড় বড় দুর্ধর্ষ মানুষ পুতুলের ন্যায় নাচতে থাকে, আজ যেন সেই সারফরাজ নেলির বাধ্য গোলাম হলো। নেলি যেভাবে যা বলল সারফরাজ তাই করল। আদেশ পেতেই মাথা ঝাঁকিয়ে নিজের বেডরুমের অভিমুখে চলল। এরপর নরম বিছানায় রূপকথাকে শুইয়ে কম্পিত গলায় শুধালো, আপনারা এই বাড়িতে এসেছেন কেন? নেলি এবার চুপ রইল। এই লোককে মোটেও সুবিধার মনে হচ্ছে না তার। অনেক প্রশ্ন করে মানুষটা। একজন কেয়ারটেকার, তার এত কৌতূহল পছন্দ হলো না নেলির। তার কাছে মনে হলো লোকটা বড্ড গায়ে পড়া টাইপের। তাই চুপচাপ বসে রইল নেলি।
কিন্তু নানান প্রশ্ন সারফরাজের বুকের ভেতর কঠিন ঝড় তুলেছে। মস্তিষ্ক বিক্ষিপ্ত লাগছে। তার নিজেরও জ্ঞান খোয়া যেতে চাইছে। কমিশনারের কথার সাথে বর্তমান চিত্রের কোনো মিল নেই। পেছনের রহস্য সারফরাজ জানে না। রূপকথা এই মেয়ে হলে তাহলে ছবির মেয়েটা কে ছিল? আর রূপকথা তার বাড়িতেই বা কি করছে? নানান বিচলিত প্রশ্নের ঘুরপাকে সারফরাজের ফর্সা মুখশ্রী বেয়ে ঘাম ঝরল। কেমন অসহনীয় অস্থিরতা তাকে পুরোটা গ্রাস করল। নিজেকে বহু কষ্টে সামলে এক মগ পানি এনে কম্পিত হাতে ছিটা দিল রূপকথার চোখে মুখে, কিন্তু কোনো ফল হলো না। গভীর নিদ্রায় যেন ডুবে আছে রূপকথা। এবার রূপকথার মায়াবী কোমল চেহারার দৃষ্টি তাক করল সারফরাজ। উপরের ঠোঁটের কোণের তিলটা আরও স্পষ্ট হয়েছে, সেটা ছোটবেলার তুলনায়। চোখের ঘনর পাপড়িগুলো আর একটু বেঁকে গিয়েছে। কমলা রঙা ঠোঁট আর বোচা নাক, গ্রীবাদেশে একটা জন্মদাগ। এই তো রূপকথা, একদম ছোটবেলার সাথে হুবহু মিলে গেছে। তাহলে কমিশনার তাকে মিথ্যে ছবি দেখালো কেন? হঠাৎই রূপকথার পায়ের দিকে নজর গেল সারফরাজের। তার দেয়া জুতো জোড়া রূপকথার সফেদ মোহনীয় পায়ে বেশ মানিয়েছে। এত বড় হয়ে গেছে সেই ছোট্ট রূপকথা। সারফরাজের হাসি পেল, আনন্দের হাসি। অল্প হেসেও ফেলল। সেই হাসি নজরে আটকালো ন্যালির। তার কাছে মনে হলো মানুষটির চরিত্রগত সমস্যা আছে, নইলে একটা জ্ঞানহীন মেয়ের দিকে এভাবে লুলুপ দৃষ্টি কোনো সভ্য মানুষ দিতেই পারে না। আগত ঝামেলার আজ করে ন্যালি আর থাকতে চাইল না এই বাড়িতে। হুট করেই অজানা ভয় এসে গ্রাস করলো ন্যালির মনে। লোকটা যদি আমাদের কিছু করে দেয়, ওনার সাথে ভেতরে আসা একদম উচিত হয়নি। মনে মনে কথাটি ভেবে এখান থেকে পালানোর পথ খুঁজল নেলি। এরপর বুদ্ধি খাটিয়ে বলে উঠল, হসপিটালে নিতে হবে ওকে। ডক্টর ছাড়া ওর জ্ঞান ফেরানো সম্ভব না। প্যানিক অ্যাটাক এসেছে, বুঝলেন? ন্যালির কথায় কপাল কুঁচকে তাকিয়ে রইল সারফরাজ। ন্যালি তাৎক্ষণিক ফাঁকা ঢোক গিলে বলল, ও, আপনি তো আবার এসব প্যানিক ফ্যানিক বুঝবেন না। এসব ডাক্তারি ভাষা। আপনি সরে দাঁড়ান দূরে, আমি ওকে নিয়ে চলে যাব। কথাটি বলেই ফোন বের করে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো। এদিকে সারফরাজ ভেতরের যন্ত্রময় খালি ছটফট করে উঠল। ব্যথায় মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। সে আগ বাড়িয়ে নিজের পরিচয়টুকুও দিল না। আগে কমিশনারের বিষয় তাকে জানতে হবে। এরপর বাকি কাজ সারফরাজ নিজেই করবে। যদি কমিশনার তার সাথে বিন্দুমাত্র চালাকি করে, তবে সারফরাজ কমিশনার সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। সারফরাজ তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রূপকথার মানে হাত বাড়ায়নি। শুধু মাঝে মাঝে সুফিয়ান চৌধুরীর থেকে রূপকথার খবর জানতে চেয়েছে। কোনোদিন রূপকথার একটা ছবিও দেখতে চায়নি সে। তবে সুফিয়ান চৌধুরী এই লুকোচুরি কেন খেলছে তার সাথে? কি উদ্দেশ্য ছিল তার? চিন্তার সমীকরণ আর মিলিয়ে সমাধান করতে পারল না সারফরাজ। নিজেকে যথেষ্ট সামলে সারফরাজ বলল, বলছিলাম, সারফরাজ তো এই বাড়িতে থাকে না। আপনারা কেন এসেছেন জানলে আমি সরফরাজকে বলতে পারতাম। এবার টনক নড়ল ন্যালির। এই লোকের সাথে সারফরাজের যোগাযোগ আছে? চকচকে চোখে উচ্ছ্বাসিত হয়ে ন্যালি বলল, আপনি জানেন সে কোথায় আছে? সারফরাজ মাথা ঝাঁকালো। তা দেখে ন্যালি বলল, তাকে বলবেন রূপকথা সারফরাজকে তার মাকে খুঁজতে এখানে এসেছিল। আর আরও কিছু বলতে চাইল ন্যালি, কিন্তু তার আগেই উবারের ড্রাইভার কল করলো। ন্যালি তার অসমাপ্ত কথা শেষ করতে পারল না। শুধু অল্প রিকোয়েস্ট করে বলল, ওকে ধরে একটু গাড়িতে তুলে দিন। কথাটি বলেই নিজেদের ব্যাগ গোছাতে উদ্যত হলো। সারফরাজ রূপকথাকে কোলে তুলতেই হাতের ধাক্কা লেগে বালিশ সরে গেল। মুহূর্তেই বালিশের তলায় চকচক কালো একটি বন্দুক ন্যালির নজরে পড়ল। চতুর ন্যালি তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে না দেখার ভান করে ভয়ে আর অসাবধানে রূপকথার ব্যাগ ফেলেই বেরিয়ে এলো। পেছন পেছন এলো সারফরাজ। এখনও নিথর হয়ে রূপকথা সারফরাজের বাহুতে লেপ্টে আছে। সারফরাজের ইচ্ছে হচ্ছে রূপকথাকে যেতে না দিতে, কিন্তু কোনো অধিকারে আটকে রাখবে? সে নিজেই তো অন্য কারোর কাছে মেয়েটিকে সঁপে দিয়েছিল চিরতরে। যাবার বেলায় তো কোনো দাবি পর্যন্ত রাখেনি। তবে এখন কেন এত ব্যথার ভার হৃদয় জুড়ে? অচেতন রূপকথাকে গাড়িতে তুলে দিয়ে সারফরাজ ইতস্তত করে শুধালো, রূপকথা কোন মেডিকেলে পড়ে? রূপকথার মেডিকেলে পড়ার কথা শুনে ন্যালি কপাল কুঁচকে শুধালো, আপনি কি করে জানলেন ও মেডিকেলে পড়ে?
ন্যালির প্রশ্নে থতমত খেল সারফরাজ। কোনো উত্তর করার আগেই ন্যালি বলে উঠল, ঢাকা মেডিকেল কলেজ। আর কথা হলো না। গাড়ি ছেড়ে দিল। অসহায় সারফরাজ শুধু তাদের যাত্রাপানে অসহায় নেত্রে তাকিয়ে রইল। গাড়িখানা দৃষ্টি সীমানা পার হতেই সারফরাজ যেন সম্বিত ফিরে পেল। সে নিজের অসামান্য ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওয়াই মিস্টার সুফিয়ান চৌধুরী? ভারী গলায় কথাটি বলে হাসল যুবক। এত সুদর্শন পুরুষের এমন বিশ্রী রূপ দেখে মনে মনে তাচ্ছিল্য হাসল হসপিটাল ডিন ফারুক ওসমান। কিন্তু মুখে বিন্দুমাত্র ভাব পর্যন্ত প্রকাশ করলেন না। এত কিছু ভেবে তার কি কাজ? অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকলেই হলো তার। এই পৃথিবীতে টাকার চাইতে বড় আর কিছু আছে নাকি? হুইস্কির গ্লাসে আরেক টুকরো বরফ ঢেলে 2 আঙ্গুলে নাড়তে নাড়তে ফারুক ওসমান বললেন, এবার কিন্তু আমার পেমেন্ট একটু বাড়াতে হবে চৌধুরী, নইলে এত রিস্ক নিয়ে আমার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। একবার ধরা পড়লেই সমস্ত খেল খতম। ফারুক ওসমানের কথায় ভয়ানক শব্দ হাসল যুবক। এরপর একটা ব্ল্যাঙ্ক চেক বের করে বলে উঠল। খালি চেক দেখে চকচক করে উঠল ফারুক ওসমানের চোখ দুটো। সে খপ করে চেকটা 2 হাতে ধরে নাকের কাছে এনে লম্বা শ্বাস টানল। এরপর বলল, আহা, টাকার সুবাস ফুলের সুবাসকেও হার মানাবে মিস্টার চৌধুরী। ফারুক ওসমানের এসব ছোটলোকি নাটক দেখতে ইচ্ছে করল না যুবকের। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজল। এরপর বাঁকা হেসে বলে উঠল। ফারুক ওসমান একটু দমে গিয়ে বলে উঠল, তাজা প্রাণ কিভাবে মারবো? সামনে দাঁড়ানো যুবকের সুন্দর চেহারা নিমিষেই কেমন ভয়ানক হয়ে উঠল। তা দেখে ফারুক ওসমানের কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরল। ঝটপট টিস্যু দিয়ে সেই ঘাম মুছে উঠে দাঁড়িয়ে ফারুক ওসমান বলে উঠল, আপনি যা চাইবেন তাই হবে মিস্টার চৌধুরী, আসছি। কথাটি বলেই উঠে দাঁড়ালো ফারুক ওসমান। আর এক মুহূর্ত কাল বিলম্ব করল না সে। দ্রুত পায়ে বেরিয়ে গেল মানুষ নামক পশুতুল্য ব্যক্তির সামনে থেকে। ফারুক ওসমান চলে যেতেই যুবক ক্রূর হেসে বলে উঠল। রূপকথা আর ন্যালিকে গাড়িতে তুলে দিয়ে নিজের ঘরে এসে ধপ করে শুয়ে পড়ল সারফরাজ। তার সবকিছু কেমন এলোমেলো লাগছে। কোথাও কিছু একটা তো আছে, কিন্তু কি সেটা? হঠাৎ বিছানার কোণে একটা ব্যাগ দেখে নজর স্থির হয় সারফরাজের। চট করে উঠে গিয়ে সেই ব্যাগ উল্টে পাল্টে দেখে সারফরাজ। এরপর ইতস্তত করে খুলে ফেলে ব্যাগের চেন। ভেতরে একটা মোটা ডায়েরি আর 2টো চকলেট। ডায়েরিতে কি আছে তা দেখার জন্য আগ্রহ নিয়ে খুলতেই বেরিয়ে আসে সারফরাজের পরিবারের সেই ছবিটি। ছবিটি দেখে সারফরাজের হৃদয় ধক করে ওঠে। এরপর ধীরে ধীরে পাতা উল্টায় সারফরাজ। সাল 2016। তুমি কত দূর ঘুরতে চলে গিয়েছো সরফরাজ? স্কুলে একটা বাচ্চার সাথে খুব ঝগড়া হয়েছে আমার। ও আমার বিনুনিতে টান দিয়ে আমায় ব্যথা দিয়েছে। আমি ওকে বলেছি সরফরাজ এসে তোর সব চুল তুলে নেবে, দেখিস। তারপর কি করেছি জানো? থুথু দিয়েছি। আমি জিতেছি, তাই না সরফরাজ? লেখাটি পড়ে ফিক করে হেসে দিল সারফরাজ। হাসি আর কান্নার সংমিশ্রণে খুব সুন্দর এক অনুভূতি হলো এই মুহূর্তে সারফরাজের। উল্টালো পরের পাতা। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না সরফরাজ। আমার একটা বন্ধুও তোমার মতো নয়, সবাই পচা। তুমি কবে ফিরবে? আমার কান্না পাচ্ছে, তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে। পেটে অনেক কথা জমে আছে। পেট ফেটে মরে যাই আমি। গড়িয়ে পড়া চোখের জল মুছে সারফরাজ উত্তর করল, তুমি মরবে না রূপকথা। তুমি মরে গেলে আমার মন ভালো করবে কে? একটা গান শিখেছি সরফরাজ। ভালোবাসবো ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। তুমি ফিরে এলে তোমাকে শোনাবো কেমন। আজ আমার পেটে ব্যথা হয়েছিল সরফরাজ। চকলেট খেলে বোধহয় ভালো হয়ে যেত। নতুন বাবা চকলেট দেয় না, বলে দাঁতে পোকা হবে। আমি অনেক বড় হয়ে গেছি সরফরাজ। প্রাইমারির গণ্ডি পেরিয়ে প্রাথমিকে পা রেখেছি। 2022 এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছি আমি সরফরাজ। ইচ্ছে করছে ডাক্তার হবার। তুমি কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবে। 2025 আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়েছে সরফরাজ। ডাক্তার বোধহয় হয়েই গেলাম। প্রথম অপারেশন কিন্তু তোমারটাই করব, ঠিক আছে? ধীরে ধীরে 11টি বছরের পাতা শেষ করে লাস্ট পৃষ্ঠায় এসে পৌঁছালো সারফরাজ।
মাই সেভিয়ার সরফরাজ। অনেকগুলো বছর কেটে গেছে, আমাদের কোনো যোগাযোগ নেই, সাক্ষাৎ নেই, নেই কোনো কথা। তুমি আমাকে বেড়াতে যাবার কথা বলে কত দূরে চলে গেছো জানি না, হয়তো পৃথিবীর শেষ প্রান্তে। আমি এখনো তোমার ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনি। আমার বিশ্বাস পৃথিবী চষে বেরিয়ে একদিন ঠিক তুমি আমার সামনে এসে দাঁড়াবে। সেদিনের ছোট্ট রূপকথা আজ অষ্টাদশী। হয়তো তুমিও অনেক বড় হয়ে গেছো, তোমাকে দেখলে চিনতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার ওই ভয়ানক অদ্ভুত সুন্দর চোখ আমি আজও ভুলিনি। ওই চোখ দিয়ে আমি ঠিক তোমায় খুঁজে নিব। যাদের কাছে তুমি আমায় রেখে গেছো তারা সত্যি অমায়িক। এমন বাবা মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যের চাকা তুমি ঘুরিয়েছ। হয় নয়তো আমার স্থান হতো ওই দূর আকাশের এক কোণে। তুমি আমার খুব কাছের কেউ ছিলে, তোমার সাথে মন ভরে কথা বলতে ইচ্ছে করে। তুমি নেই, মনে হয় কি যেন নেই। কোথাও একটা বিশাল শূন্যতা সারাক্ষণ তাড়া করে বেড়াতে থাকে আমায়। তোমার আর আমার এই সম্পর্ক, তার আক্ষরিক কোনো নাম নেই। শুধু বলবো আমার আত্মার আত্মীয় তুমি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই প্রশ্ন, কবে শেষ হবে তোমার এই বেড়ানো? আমাকে সঙ্গে নিলে খুব ঝামেলা হতো বুঝি? রূপকথা ডায়েরি পড়ার পর থেকে সারফরাজের পুরো দুনিয়া যেন উলট পালট হয়ে গিয়েছে। মাথাটা ইতোমধ্যে ঘিলু শূন্য হয়েছে, মস্তিষ্ক তার বোধবুদ্ধি সব হারিয়েছে। বুকের টনটনে ব্যথাটা আরো কয়েক গুণ টনটনে হয়ে উঠল। এবার বোধহয় হৃদয়ের মৃত্যু হবে। রূপকথা এভাবে সারফরাজকে মনে রেখেছে, এটা সারফরাজের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। কই, সারফরাজ তো কখনো রূপকথাকে এভাবে ভাবেনি। সারফরাজের ভুলভাল ভাবনাকে হঠাৎ হৃদয়ের ভেতরের আরেক সত্তা খুব করে ধমকে উঠল, সেই সাথে কড়া শাসিয়ে বলে উঠল, খবরদার, তুই মিথ্যে বলছিস। এই মেয়ের থেকে আরো শত গুণ তুই মনে করছিস তাকে। শুধু কি তাই? যদি নাই ভাববি তবে তাকে ঘিরে এত আয়োজন কেন করেছিস? কেন মিথ্যে কল্পনায় হাজারো ক্যানভাসে পেপার ঠুসে রং তুলির আঁচড়ে ছবি এঁকেছিলি? কেন বারবার নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলি? আছে সমস্ত জ্ঞানের জবাব? মনের কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে না সারফরাজ। রূপকথার টানে কত শতবার জাহাজের খালাসির বেশে এই দেশের মাটিতে পা রেখেছে, তার হিসেব কেউ রাখেনি। সারফরাজ টের পেয়েছে সুফিয়ান তাকে এড়িয়ে চলেছে, তবুও সারফরাজ ভিক্ষুকের মতো এটা সেটা নিয়ে সুফিয়ানের দরজায় কড়া নেড়েছে। বহু অনুনয় বিনয়ের পর 8 বছর বয়সের রূপকথাকে একবার দূর থেকে দেখার সুযোগ পেয়েছিল বটে, কিন্তু সুফিয়ানের কড়া নির্দেশ ছিল। ও তোকে ভুলে গেছে সরফরাজ, পুরনো অতীত আর টেনে বার করিস না। যে ভালো আছে তাকে ভালো থাকতে দে। আর তোর সাথে আমাকে কেউ দেখে নিলে কেলেঙ্কারি হবে, তাই অনুরোধ করব আমার কাছে আর আসিস না। সুফিয়ান চৌধুরী কি জানে এহেন নিষ্ঠুর কথায় সারফরাজের বুকের ভিতর কেমন বিষাক্ত কষ্টের উৎপত্তি হয়েছিল? রূপকথা ভালো আছে এটা ভেবেই সারফরাজ নিজেকে দমিয়ে রেখেছিল, কিন্তু মনটা বড্ড বেয়ারা। সে কোনো শাসন বারণ বোঝে না, মানে না, মানতে চায়ও না। সারফরাজের মাঝে মাঝেই মনে হয়েছে সুফিয়ানের কাছে রূপকথাকে তুলে দেয়া তার চরম বোকামি হয়েছে। ওই বাচ্চা মেয়েটা তার সুখ শান্তির ঔষধ। যেদিন থেকে ওই মেয়ে সারফরাজকে ফেলে চলে গেছে, সেদিন থেকে নিষ্ঠুর হুতাশনে জ্বলে পুড়ে মরছে সারফরাজ। কেউ দেখেনি সেই ভয়ানক আগুন, কেউ হৃদয়ের আঙ্গিনায় এক মগ জল পর্যন্ত ঢেলে শীতল করেনি সেই দগদগে অঙ্গার। সামান্য একটা অপরিচিত বাচ্চার জন্য কিসের এত মায়া, কিসের টান, কিসের ভালোবাসা? সারফরাজ আবারও খুলে ডায়েরির পৃষ্ঠা, গোটা গোটা ভুলভাল লেখাগুলো আরেকবার পড়ে সে। অনিন্দ ভালো লাগা হৃদয়ে কেমন ফুলে ফেঁপে উঠতে চাইছে। নিষ্ঠুর হৃদয় মানবটা আজ কেমন যেন কোমল ভালোবাসা পরায়ণ আর দরদি হয়ে উঠল। মনের অজান্তে সেই বাদামি মলাটের ডায়েরি বুকে চেপে ধরে সারফরাজ, চোখ বুঝে গভীর শ্বাস টানে, এরপর বিড়বিড় করে আওড়ায়, তোমার আর আমার ভেতরকার এই টানের উৎপত্তি কোথা থেকে তা আমি ঠিক খুঁজে বের করবো রূপকথা। জাস্ট গিভ মি সাম টাইম। হঠাৎ দরজায় নক হবার শব্দে ডায়েরি বালিশের তলায় রেখে উঠে গেল সারফরাজ। দরজা খুলতেই নজরুলের দেখা মিলল। সারফরাজকে দেখতে পেয়ে হাতে থাকা চাবিখানা দিয়ে বলে উঠল। সারফরাজ চাবি নিয়ে কিছুক্ষণ নীরব রইল, এরপর বলল,
এসব পুরাতন জিপ গাড়িতে আমার চলবে না নজরুল ভাই, আজকের মধ্যে আমার নতুন গাড়ি চাই। খোঁজ নাও মার্কেটের সবচেয়ে দামি গাড়ি কোনটা। নজরুল সামান্য ইতস্তত করে বলে উঠল, নিয়ত পাল্টেছি নজরুল ভাই, জীবনের গতি নির্ধারণ না করে আমি এক চুলো নড়ব না এখান থেকে। উদ্দেশ্যহীন জীবনটার একটা লাগাম ধরার মানুষ দরকার। নজরুল বুঝল সারফরাজ কোনো মানুষের কথা বলছে, তাই সামান্য দুষ্টু হেসে বলল, ভাবি সাহেবা না নজরুল ভাই, বলো রানী সাহেবা। নজরুলের অল্প মাথা চুলকে বলল, ক্যালিফোর্নিয়া। নজরুল আর কথা বাড়ালো না। সারফরাজ সম্পর্কে ইতোমধ্যে সে অনেক কিছুই জেনে গিয়েছে। সারফরাজের কথাবার্তা, চালচলন কিছুই আর পাঁচজনের মতো নয়। মুহূর্তে মুহূর্তে তার ফোনে ফোন আসে। তাদের সাথে পটপট করে ইংরেজিতে কথা বলে সারফরাজ। কথার মূল বিষয়বস্তুই থাকে ওয়েপেন, ড্রাগস আর মার্ডার নিয়ে। ইন্টারপাস নজরুল পুরো ইংরেজি না বুঝলেও কিছুটা ঠিক বুঝতে পারে। বাঙালি মানুষের ইংরেজি উচ্চারণ এমন নয়। সারফরাজ যখন ইংরেজিতে কথা বলে নজরুল অপলক তাকিয়ে ওই লালচে ঠোঁটজোড়া আর চোখের ভঙ্গি দেখে। কি মাধুর্য তাতে! যেন নজরুলের সামনে সারফরাজ নয়, কোনো বিদেশি বসে আছে। নজরুল মনে করে সারফরাজের মধ্যে যেন কর্নেল সাদাব শাহজাহান ফিরে এসেছে। কি তেজি আর গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি না ছিল মানুষটা। হঠাৎই কর্নেল সাহেবের খণ্ডিত দেহাংশের কথা মনে পড়তেই কেঁপে ওঠে নজরুল। নিজের চিন্তা ভাবনার সমাপ্তি ঘটিয়ে এলোমেলো গলায় নজরুল বলে, আর দাঁড়ালো না নজরুল। কর্নেল সাহেব আর মায়া চৌধুরীর জন্য তার মন ভেঙে টুকরো টুকরো হচ্ছে। মেয়ে মানুষের মতো কান্না পাচ্ছে তার। মায়ের মতো মানুষটা কোথায় এমন হারালো যে আর খুঁজে পাওয়া গেল না? কোন অভিশাপে এমন নিঃশেষ হলো এই মায়াকুঞ্জ? এমনটি কি হবার কথা ছিল? যেই কর্নেলের চোখের দিকে তাকিয়ে একটা কুকুর পর্যন্ত ঘেউ করতে পারেনি, তাকে এমন ভয়ানক নিষ্ঠুর মৃত্যু কেউ কিভাবে দিয়েছিল? নজরুল চলে যেতেই তপ্ত শ্বাস ছাড়ল সারফরাজ। এরপর বিদেশ থেকে আনা চকলেটস আর হেয়ার ব্যান্ড ক্লিপগুলো রূপকথার ব্যাগে রেখে চেইন আটকে কাবার্ডের উপর রেখে দিল। ঠোঁট কামড়ে মনে মনে কিছু একটা ভেবে মুচকি দুষ্টু হাসল সারফরাজ। এরপর চলে গেল শাওয়ার নিতে। এই মুহূর্তে অভিরূপের দর্শন খুবই প্রয়োজন। সবেই মাগরিবের আজান পড়েছে। চারপাশ আবছা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। শীতল ফিনফিনে হাওয়া রূপকথার কক্ষের বেলকনি গলিয়ে কক্ষে এসে হানা দিচ্ছে। সেই হাওয়ার মোলায়েম স্পর্শে ঈষৎ কেঁপে উঠল সারফরাজ। ঘুমের ঘোরে কম্পিত শীতল হাতে গায়ের গায়ের কাঁথাটা আরেকটু ভালো করে গায়ে চেপে থরথরিয়ে কেঁপে উঠল সে। শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছে। জ্বরের ঘোরে বারবার মনে হচ্ছে ওই ভয়ানক লোকটা লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছে। লিচুর ডাল ভেঙে পড়ে যাবার ট্রমা থেকে এখনো বের হতে পারছে না সে। এদিকে শিউলি ন্যালির দিকে চোখ গরম করে বারবার জিজ্ঞেস করছেন। ন্যালি জবাব দিতে পারে না, শুধু ইতিউতি তাকিয়ে আমতা আমতা করে। শিউলি কখনো যদি জানতে পারে ন্যালি নিচুর লোভে লোপকথাকে গাছে তুলেছে আর বাড়ির দারোয়ান এভাবে লাঠি নিয়ে এসেছে, তাকে ন্যালির পিঠে ঝাল চামড়া এখনই গুটিয়ে নেবে শেউলি বেগম। এতেই শেষ নয়, জিপটা পর্যন্ত ছিঁড়ে নিতে এক মুহূর্ত কাল বিলম্ব করবেন না। তাই ভয়ে ভয়ে এক মিথ্যে সাজালো ন্যালি। তনয়াদের বাড়িতে গিয়েছিলাম মা। তনয়ার ভাইয়ের ছোট বিদেশি কুকুরটা আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সুলতান। সেই সুলতান হুট করে রূপকথাকে কামড়াতে এসেছে। এটা দেখে ভয়ে ওই বাড়িতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। তুমি তো জানোই তোমার ভাতিজির এই বাতিক সম্পর্কে। পানি টানি ঢেলে হুঁশ তো করালাম, কিন্তু ওখানেই জ্বরটা এসে গেল। ভয় পেয়েছে, বুঝলে? কথাগুলো ধীরে ধীরে বলে কেটে পড়তে চাইল ন্যালি, কিন্তু শিউলি ভয়ার্ত গলায় বলল। ন্যালি উত্তর করার আগেই শিউলির ল্যান্ডলাইনে ফোন এলো। আকস্মিক শব্দে কেঁপে উঠল ন্যালি শিউলি দুজনেই। এরপর কম্পিত বক্ষে ফোন কানে তুলতেই উপাস থেকে রেখার বিচলিত কণ্ঠ পাওয়া গেল। রূপকথা কোথায় আপা? কতবার ফোন দিচ্ছি, তুলছেনই না। রেখাকে থামিয়ে আশ্বস্ত করে শিউলি মিয়ে আসা গলায় বললেন, মেয়ে ঘুমোচ্ছে। শুনে রেখা স্বাভাবিক গলায় বলে উঠল, না না আপা, থাক ঘুমাক। পড়াশোনার প্রেশারে এই কয়দিন ঘুমাতে পারিনি। আমি না হয় কাল কথা বলে নেব, রাখছি। রেখা ফোন কাটতে স্বস্তির শ্বাস ফেললেন শিউলি। এরপর চশমার উপর দিয়ে মেয়ের দিকে বড় বড় চোখ করে বলে উঠল। ন্যালি তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলে উঠল, ওই গুন্ডার বাড়িতে আর কখনো যাব না মা। ঢাকায় এসে নিজের দম পর্যন্ত ফেলার সুযোগ পাচ্ছে না অভিরূপ। এদিকে এসেই নিজের ফোনটা হারিয়ে ফেলেছে।
ঢাকার রাস্তায় এত চোর বাটপার ঘুরে যা দেখে রীতিমতো অবাক হচ্ছে অভিরূপ। অথচ বিদেশে ফোন ফেলে রাখলে মানুষ তাকিয়ে পর্যন্ত দেখে না। এদিকে ফোনের সাথে সাথে সকলের কন্ট্যাক্ট নম্বর, ঠিকানা সব হারিয়ে বসে আছে সে। সারফরাজ দেশে এসেছে কিনা সেই খবরটাও ফোন করে নেওয়া হচ্ছে না। সারফরাজ কি ভাববে সেটা মনে করেই লজ্জায় নাক কাটা যাচ্ছে তার। তাই মনে মনে অভিরূপ ভাবল একবার সারফরাজের বাড়িতে যাবে সে। বিদেশে থাকতে এমনটাই কথা হয়েছিল। সারফরাজ নিজ বাড়িতেই থাকবে কিছুদিন এবং তার মাকে খুঁজবে। যেই ভাবনা সেই কাজ। নিজ বাসা থেকে সারফরাজের বাড়িতে যেতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগবে তার। গুগল ম্যাপে রাস্তার জ্যাম কন্ডিশন দেখে বাইক নিয়ে বেরিয়ে গেল অভিরূপ। অভিরূপের মা অবশ্য বারবার বলে দিয়েছে অভিরূপ ফেরার পথে সারফরাজকে যেন সঙ্গে করে অবশ্যই নিয়ে আসে। নিজ কক্ষে আবারও সেই ডায়েরি নিয়ে বসেছে সারফরাজ। এই পর্যন্ত কতবার পড়ে শেষ করেছে এই ডায়েরি তার হিসেব নেই। সারফরাজ তো ভেবে নিয়েছিল তার মতো খুনিকে কেউ মনে রাখবে না, কিন্তু সারফরাজকে ভুল প্রমাণ করে দিয়ে এই বাচ্চা মেয়েটা তাকে খুব খুব করে মনে রেখেছে এতগুলো বছর ধরে। কিন্তু কেন? নেহাতি সারফরাজ তার সেভিয়র এজন্য নাকি অন্য কিছু? ভাবনা ফেলে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ডায়েরির শেষ পৃষ্ঠায় এসে অনেকগুলো ঠিকানা নোট করা দেখতে পেল সারফরাজ। একটা সুফিয়ান চৌধুরীর বাংলোর ঠিকানা, সেটা সারফরাজ চিনে। আরেকটা মেডিকেল কলেজের ঠিকানা, সারফরাজের বাড়ির ঠিকানাও স্থান পেয়েছে তাতে। আরেকটা ঠিকানা দেখা যাচ্ছে সেই পাতায়, কিন্তু এই ঠিকানা চেনে না সারফরাজ। কিন্তু চিনে নিতে কতক্ষণ? মাথায় ঠিকানাটা ক্যাপচার করে সারফরাজ বলে উঠল, এই ঠিকানায় যদি কড়া নাড়ি তোমার দেখা পাওয়া যাবে রূপকথা। এমন সময় টুং করে কলিং বেলে বেজে উঠল। ডায়েরি বিছানায় ফেলে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। কামাল চাচা বা নজরুল কেউ বাসায় নেই। নজরুল গেছে সারফরাজের এক গুরুত্বপূর্ণ কাজে, আর কামাল গেছে মেয়ের বাসায়। দ্বিতীয়বার বেল বাজতেই দ্রুত পদে গিয়ে হেঁটে মেইন দরজায় সিটকিনি খুলে দিল সারফরাজ। দরজা খুলতেই ক্লান্ত অভিরূপের দেখা মিলল। অভিরূপকে দেখে কোনো ভাবভঙ্গির পরিবর্তন হলো না সারফরাজের। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে করতে অভিরূপ বলে উঠল, নাইস হাউস। সারফরাজ শুকনো হেসে শুধালো, কি মনে করে? অভিরূপ বিষণ্ণ মুখে বলল, এসেই ফোন হারিয়ে ফেলেছি ডুড। নতুন ফোন নিয়েছি, কিন্তু সকলের নাম্বার হারিয়ে ফেলেছি। অভিরূপের এহেন কথায় শব্দ করে হেসে দিল সারফরাজ। এরপর সন্ধিহার ভরাট গলায় শুধালো, টেকনোলজি বিষয়ক বিস্তর জ্ঞান যার, তার থেকে এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অভিরূপ প্রতিক্রিয়া দেখালো না সারফরাজের তাচ্ছিল্যে। সোফায় আরাম করে শুয়ে অভিরূপ বলে উঠল, মা নিয়ে যেতে বলেছে তোকে, চল রেডি হ। সারফরাজ অভিরূপের সামনে বসতে বসতে ব্যস্ত গলায় বলল, আজ নয় অন্যদিন, আজ বিশেষ কাজ আছে আমার। অভিরূপ সারফরাজের তেরাবো জানে, তাই বেশি বাক্য পচয় না করে বলে উঠল, তোর বাড়ি ঘুরে দেখতে চাই। সারফরাজ বাঁকা হেসে বলে উঠল, পরে তো বলবি এই বাড়িটাও তোর চাই। অভিরূপ কপাল কুঁচকে বলল। মানে? সারফরাজ চোখ টিপে বলল, জাস্ট কিডিং। এরপর অভিরূপকে নিয়ে পুরো বাড়ি ঘুরতে ঘুরতে নিজ কক্ষে এলো সারফরাজ। সারফরাজের কক্ষে ঢুকেই বিছানার উপর থাকা আকর্ষণীয় ডায়েরি নজর কাড়ল অভিরূপের। দ্রুত পায়ে হেঁটে সেই ডায়েরি স্পর্শ করবার আগে সারফরাজ ছো মেরে নিয়ে বলে উঠল, এটা স্পেশাল, এটা দেখতে পারবি না তুই। হাত গুটিয়ে অভিরূপ তপ্ত শ্বাস ফেলল। এরপর ধীর গলায় বলল, কি আছে এতে? আমার জন্য কারো হৃদয় নিংড়ানো ভালোবাসা। অভিরূপ চকচকে চোখে শুধালো, ভালোবেসেছিস? ডায়েরি চেপে ধরে সারফরাজ উত্তর করল, এইটা ঠিক ভালোবাসা নয়, এই সম্পর্কে কোনো নাম নেই, সেই নামহীন সম্পর্কের সংজ্ঞা খুঁজে বেড়াচ্ছি আমি। প্রসঙ্গ পাল্টে অভিরূপ হঠাৎ শুধালো, রূপকথার কোনো খোঁজ পেলে? সারফরাজ চট করে মাথা নাড়িয়ে বলে উঠল, না। অনেক বড় হয়ে গেছে সে, তাই না? আমার মনে হয় তুই রূপকথার রূপের যে বর্ণনা আমাকে বলেছিস তার চাইতে মোহনীয় সে। কথাটি বলতে বলতে অদ্ভুত হাসল অভিরূপ। সেই সাথে পুরো মুখশ্রী জুড়ে কিছু হাসিল করার আনন্দ ফুটে উঠল। অভিরূপের হাসি আর গভীর চোখের ভাষা নজর এড়ালো না সারফরাজের। ঠোঁটের হাসি রেখা অব্যাহত রেখে সারফরাজ বলল, মহাকবি আলাউলের পদ্মাবতী পড়েছিস? আকস্মিক সাহিত্যের প্রশ্নে অভিরূপ কপাল কুঁচকে বলল, না, কেন? পদ্মাবতীর রূপের বর্ণনা শুনেই তাকে নিজের করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল আলাউদ্দিন খিলজি, কিন্তু শেষ পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর।
এসব সাহিত্যের গল্প আমাকে কেন বলছিস? গল্প করার মানুষের বড্ড অভাব, তাই। সরফরাজের বাড়িতেই রাতের খাবার শেষ করলো অভিরূপ। এরপর দুই বন্ধু মিলে খোশ গল্প করলো লম্বা সময় নিয়ে। কথায় কথায় সারাদিন কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে রূপকথার ন্যালির সাথে, সেটাও বলল সরফরাজ। লিচু গাছে উঠে রূপকথা কেমন বিড়ম্বনার শিকার হয়েছে সেটা শুনে অভিরূপ হাসতে হাসতে শেষ। কিন্তু নির্বিকার সরফরাজ। অভিরূপের উচ্চ স্বরের হাসিতে সরফরাজের চোয়াল শক্ত হয়ে গলার নীলের শিরাটা ফুলে উঠল। অভিরূপ তা খেয়াল করল না। সে হাসতে হাসতে ফ্লোরে ঢলে পড়ল। অভিরূপের পানে গরম চোখে তাকালো সরফরাজ। অভিরূপের দাঁত তুলে ফেলতে ইচ্ছে হচ্ছে তার এই মুহূর্তে। বিষয়টা কি এতই হাসির? বোকা অভিরূপ কি জানে রূপকথার পরিচয় জানতে পেরে সরফরাজের বুকখানা কেমন উত্তাল হয়ে উঠেছিল? সরফরাজের ভয়ানক চোখ দেখে মুখের হাসি সহসাই উধাও হলো অভিরূপের। দাঁতগুলো পাতলা ঠোঁট দিয়ে যথাসম্ভব ঢেকে ভয়ার্ত গলায় বলে উঠল, এমন হ্যান্ডসাম হ্যাংকে যেই মেয়ে কেয়ারটেকার ওরফে দারোয়ান ভেবেছে, তাকে আমি সচক্ষে দেখতে চাই। মানতে হবে দম আছে ওই মেয়ের, নইলে এমন অদ্ভুত পথবি তোকে দিয়ে জ্যান্ত বাড়ি ফিরে গেছে, এ তো বিশাল ভয়ানক ব্যাপার স্যাপার। সরফরাজ শীতল গলায় বলল, বাড়ি ফিরে যা অভিরূপ, তোকে চুটকে কাবাব করতে ইচ্ছে করছে। কথাটি বলেই ফ্রুট বাঙ্কেট থেকে ফল কাটার ছুরিটা হাতে নিল সরফরাজ। ধারালো চিকন ছুরির পানে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল অভিরূপ। এরপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলে যাচ্ছি, পরে আবার আসবো। সরফরাজ প্রত্যুত্তর করল না। অভিরূপ কিছুক্ষণ নিরুত্তাপ থেকে টেবিলের উপর থেকে হেলমেট নিতে নিতে বলল, কবে ফিরছিস? একটা আপেল ছুরি বিধিয়ে সরফরাজ বলে উঠল, ফিরতে দেরি হবে, লুইস আর ইয়ংকে এখানে আসতে বল। অভিরূপ কপাল কুঁচকে বলল, ড্যানের সাথে ওয়েপেনের ডিলিং না করে এখানে থাকাটা কি ঠিক হবে? এখানে এসে মানসিক প্রশান্তি পাচ্ছি অভি, কয়েকটা দিন থাকতে চাই। অভিরূপ ঘাটালো না। অল্প মাথা দুলিয়ে বলল, ঠিক আছে। সরফরাজ মেঝের ঝকঝকে টাইলসে দৃষ্টি নিবদ্ধ করে বলল, দুটো গাড়ি কিনতে হবে, আমার চলাচল করতে অসুবিধা হচ্ছে, কমফোর্ট ফিল করছি না এসব গাড়িতে চড়ে। ঠিক আছে, কাল শোরুমে চল। বাট লাইসেন্স? ওসব তোর ভাবতে হবে না, আমার মামা আছেন, সব ব্যবস্থা তিনিই করে নেবেন। হাত দাঁড়ালো না অভিরূপ। বাড়িতে তার বাবার খেয়াল রাখতে তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে। তার মা একা অসুস্থ মানুষটার সেবা করতে পারে না। তাই সরফরাজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো অভিরূপ। যাবার আগে স্বাভাবিক গলায় বলল, মা তোকে সামনে একবার দেখতে চেয়েছেন, ওনার ছেলের সেভিয়ারকে একবার হাতে স্পর্শ করে দোয়া করতে চান তিনি। মন ভালো হলে একবার আসিস, যাই এখন। অভিরূপ প্রস্থান নিল দ্রুত পায়ে। অভিরূপ চলে যেতেই দরজা আটকে আবার সেই ডায়েরির শেষ পৃষ্ঠা খুলল সরফরাজ। এরপর নিজের ফোন থেকে সেই ঠিকানার ছবি তুলে ঝটপট তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। যাবার আগে কামালকে ডেকে বলে গেল, রাতে বাড়ি ফিরবো না চাচা, দরজা আটকে ঘুমিয়ে যেও। রাতের দ্বীপ্রহরে রূপকথার জ্বর মাত্রা ছাড়ালো। জ্বরের ঘোরে আবল তাবল বকতে শুরু করলো রূপকথা। এদিকে ন্যালি জলপট্টি দিতে দিতে কখন মেঝেতে পড়ে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। অবশ্য ঘুম কাতুরে মানুষের এসব বোধবুদ্ধি থাকেও না। ন্যালি ঘুমোতে খুব ভালোবাসে। ঘুম তার এতই প্রিয়, একবার ঘুমালে সারা বাড়ি ডাকাত পড়লেও ন্যালি কিচ্ছুটির খবর বলতে পারবে না। ঘুমের ঘোরে ন্যালি খুব অদ্ভুত এক স্বপ্ন দেখল। স্বপ্নে হুট করেই ফাঁকা রাস্তায় ন্যালির সাথে খুব সুদর্শন এক যুবকের দেখা হয়ে গেল। যুবকের সফেদ আকর্ষণীয় মুখশ্রী, লাল ঠোঁট আর ঘন কালো চুল ন্যালির হৃদয়ে ঝড় তুলল। যুবকের সৌন্দর্যে মোহিত হয়ে ন্যালি আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে চাইল, কিন্তু ছেলেটি হঠাৎই কোথা থেকে এক বন্দুক নিয়ে এসে ন্যালির মাথায় ঠুকে বলে উঠল, আমার দিকে চোখ তুলে তাকানোর অপরাধে তোমাকে অজগরের মাংসের কাবাব খেতে হবে। কথাটি বলেই পকেট থেকে এক টুকরো অজগরের কাঁচা মাংস বের করল যুবক। যুবকের হাতে রক্তাক্ত অজগরের ছোট একটা পিস দেখে ন্যালির বমি পেল, পেট গুলিয়ে উঠল। স্বপ্নের ঘোরেই মুখ চেপে উঠে গেল ন্যালি। ঘুম জড়ানো চোখে বেসিনে গিয়ে কতক্ষণ ওয়াক ওয়াক করে দুর্বল শরীরে নিজের বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। এরপর আবার ঘুমের দেশে পাড়ি জমালো। ওদিকে একা পড়ে রইল রূপকথা। ঘড়ির কাঁটা চলতে চলতে রাত 2-এর ঘরে ঠেকল। আমজাদ হায়দারের দোতলা বিশিষ্ট বাড়িটা একদম নির্জন, নিস্তব্ধ। আশেপাশে সেরকম বাড়িঘর না থাকায় জায়গাটা আরও ভুতুড়ে লাগছে।
আশেপাশের মধ্যে কোনো সোডিয়াম লাইটের খাম্বা নেই। সন্ধ্যা নামতেই আবছা আলোয় আরও গা ছমছমে লাগে। তার মধ্যে ছাদের এক টুকরো বাগান দেখে মনে হয় ঘন জঙ্গল। বিশাল আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। হালকা বিদ্যুতের চমকে মনে হচ্ছে এই বুঝি ভারী বর্ষণ ঝরবে। মনের ধারণাকে সত্যে রূপান্তরিত করে ইলশে গুড়ি বৃষ্টির সূচনা হলো। সারফরাজ যখন আমজাদ হায়দারের বাসার নিচে এসে দাঁড়ালো তখন রাত 2:10। হাতে থাকা স্মার্ট ওয়াচ একবার পরখ করে কালো আকাশে দৃষ্টি বুলালো সারফরাজ। পুরো আকাশ কালচে ঘন মেঘে ঢেকে গিয়েছে ইতোমধ্যে। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বাড়ির পেছনের দিকে দৌড়ে গেল সারফরাজ। পেছন সাইডের বিল্ডিংয়ে নজর বোলাতেই লালচে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল। পেছন দিকে একটা বেলকনি খোলা দেখা যাচ্ছে। এটাই সারফরাজের জন্য এনাফ। এক বেলকনি দিয়েই পুরো বাড়ি লুট করতে পারবে সে। কিন্তু এই সামান্য বাড়িতে তার লুট করার মতো কিছুই নেই। তবে যা আছে তাকে লুট করার সাধ্যই সারফরাজের নেই। মনের অযাচিত ভাবনা দূরে সরিয়ে উপরে ওঠার পথ খুঁজতে লাগলো সারফরাজ। ভদ্রলোক বেশ সুকৌশলে বাড়িখানা তৈরি করেছেন। উপরে ওঠার তেমন ব্যবস্থা নেই। ড্রেন পাইপগুলো বাড়ির ভেতরের দিকে বোধ হয়। পুরো ওয়াল চকচকে মসৃণ। বিরক্তিতে সূচক শব্দ উচ্চারণ করে কপাল কুঁচকাল সারফরাজ। বৃষ্টির পশলা ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। সারফরাজের গায়ের পোশাক অর্ধেকের বেশি ভিজে গেল। চরম বিরক্তিতে মেজাজ চটে যাচ্ছে তার। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে পাশে থাকা বকুল গাছে বহু কসরত করে উঠতে সক্ষম হলো। এরপর লম্বা হাত বাড়িয়ে নিচে তলার জানালার সানসেটের উপর পা বাড়িয়ে সেটার উপর দাঁড়ালো। সাবধানতা অবলম্বন করেও কোনো কাজ হলো না। ধারালো কিছুর সাথে লেগে হাতের বেশ খানিকটা কেটে হা হয়ে গেল। কিন্তু গুরুত্ব দিল না সারফরাজ। রক্তঝরা হাত নিয়ে লাফিয়ে লাফিয়ে উঠল দোতলার সেই খোলা বেলকনিতে। এরপর সন্তর্পণে কক্ষে ঢুকতেই এক প্রকার আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম হলো মেলি চিৎকারে। না না, আমি অজগরের কাবাব কিছুতেই খাবো না। কে আছে, বাঁচাও। সারফরাজের চতুর মস্তিষ্ক নিমিষে বুঝে গেল এটা সেই আইটেমের কক্ষ যিনি তাকে দারোয়ান উপাধিতে ভূষিত করেছেন। শব্দহীন পা ফিরে সামান্য দূরত্বে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর নেলির আরও কিছু আবল তাবল অস্পষ্ট কথা শোনা গেল। সেসব শুনে সারফরাজ বিড়বিড় করে বলে উঠল, যার ঘরে যাবে একদম জ্বলিয়ে মারবে। ভবিষ্যৎ বেচারার জন্য খুব কষ্ট হচ্ছে। এমন মেয়ে মানুষও হয়? কার কবলে জুটে এরা? নেলি আবার বলে উঠল, লিচুওয়ালা কেয়ারটেকার গুন্ডা মস্তান, বেটা শয়তান বালিশের তলায় বন্দুক রাখে, সবাইকে বলতে হবে।